শুরুতেই ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৫টা পর্যন্ত। এর আগে কেন্দ্রগুলোয় পৌঁছানো হয় ব্যালট বাক্স, পেপার সহ ভোটের অন্যান্য সরঞ্জাম। এবার জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১,৭৫৯ জন। নির্বাচনে ২৫টি পদের বিপরীতে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। ২১টি আবাসিক হলের প্রতিটিতেই রয়েছে ভোট কেন্দ্র। মিফতাহ গালিব ও শিমুল খানকে সাথে নিয়ে জুবাইর রহমানের রিপোর্ট। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন ঘিরে সকাল থেকে তৈরি হয় উৎসবের আমেজ। সকাল ৯টার সময় ভোট শুরুর কথা থাকলেও কিছুটা বিলম্বে শুরু হয় ভোট গ্রহণ। সকাল ১০টার দিকে মীর মোশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান এবং ছাত্র শিবির সমর্থিত আরিফুল্লাহ আদিব। এ সময় ছাত্রদলের প্রার্থী প্রশাসনের বিরুদ্ধে একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ করেন। কাউকে জেতানোর জন্য অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর অভিযোগও করেন তিনি। আমরা এও জেনেছি যে অতিরিক্ত যে ব্যালট পেপার ছাপানো হয়েছে, আমরা মনে করি এটা কোনো একটা গোষ্ঠীকে প্রশাসন আলাদা করে সুবিধা দেওয়ার জন্যই করেছে। যদি এইরকম কিছু হয়, যদি এইরকম কিছু আমরা লক্ষ্য করি, অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে অবশ্যই সেই অপশক্তিকে আমরা মোকাবিলা করব। তবে সাধারণ শিক্ষার্থীদের উপর আস্থা রাখতে চান ছাত্র শিবিরের প্রার্থী। জয়ের ব্যাপারে আশাবাদও প্রকাশ করেন আদিব। আমরা মনে করি নির্বাচন কমিশন অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচন আমাদেরকে উপহার দিবে, আমরা সেই প্রত্যাশা রাখি। এবং যদি আমরা এভাবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার পাই, আমরা মনে করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল পূর্ণাঙ্গভাবে জয়লাভ করতে পারবে বলে আমরা প্রত্যাশা করি। অন্যান্য প্রার্থীরাও বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি নিজেও একজন প্রার্থী, হল সংসদের কার্যকরী সদস্য। খুব মনোরম পরিবেশে ভোট চলছে, এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা ঘটেনি, খুব ভালো লাগছে। আমি ফজিলাতুন্নেসা হলে আমার নির্দিষ্ট ভর্তি দিয়ে এখন বের হয়েছি দেখার জন্য যে ক্যাম্পাসের ভিতরে ভোটের পরিবেশ কেমন চলছে, শিক্ষার্থীরা তাদের স্বাচ্ছন্দ্য মতো ভোট দিতে পারছে কিনা। দীর্ঘদিন পর নির্বাচনে অংশ নিতে পেরে খুশি সাধারণ শিক্ষার্থীরাও। নির্বাচিতরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরও এগিয়ে নেবে বলে প্রত্যাশা তাদের। ভোটের পরিবেশও খুব ভালো ছিল, আমরা ভালোভাবেই ভোট দিতে পারলাম। আমাদের নির্বাচিত যে প্রতিনিধিরা হবেন তারা তাদের ইশতেহার অনুযায়ী আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে পারবেন ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। নির্বাচনে বামপন্থী, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট ৮টি প্যানেলে অংশগ্রহণ করছে। মোট ভোটার সংখ্যা ১১,৭৫৯ জন। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মিফতাহ গালিব, যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, জাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে কেমন পরিস্থিতি দেখছেন? প্রার্থীরা পরিবেশ নিয়ে আসলে কি বলছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ লোপা। আমরা আছি প্রায় ডাকসু নির্বাচনের ঠিক একদিন পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের আনুষ্ঠানিকতা আমরা এখানে আছি। আমরা এই মুহূর্তে আছি একটি ছাত্রী হলের সামনে। আপনি জানেন যে এই জাকসু নির্বাচন দীর্ঘ ৩৩ বছর পর হচ্ছে। ১৯৯২ সালের পর আর কোনো জাকসু নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে হয়নি। তো ৩৩ বছর পর এই জাকসু নিয়ে আসলে স্টুডেন্টদের মধ্যে একটা উৎসব মুখর আসলে আমেজ কাজ করছে। তবে বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাই বলবো, বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা হয়েছে। বিশেষ করে আমি যে হলের সামনে দাঁড়িয়েছি, এই হলে প্রায় 2 ঘন্টার জন্য আসলে ভোট কার্যক্রম বন্ধ ছিল টেকনিক্যাল কিছু ত্রুটির কারণে। ইভেন একটি অংশ অভিযোগ দিয়েছে যে এখানে হয়তো ভোট কারচুপি হচ্ছে, এরকম একটা অভিযোগ দিচ্ছে। আর প্রশাসন বলেছে যে না, সেটা আসলে ভোট কারচুপি না, এটা আসলে টেকনিক্যাল একটা ত্রুটির কারণে এখানে 2.5 ঘন্টা ভোট কার্যক্রম বন্ধ ছিল, এখন আবার চালু হয়েছে। আরেকটি যে লোপা, আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই। রবীন্দ্রনাথ হল আমাদের পাশেই, এর একটু পাশেই ছেলেদের হল রবীন্দ্রনাথ হলে একজন ছাত্রদল নেতাকে আসলে প্রশাসন আটক করে। তাকে আসলে আচরণবিধি লঙ্ঘনের দায় দেখিয়ে আসলে প্রশাসন তাকে আটক করে। তো আসলে এই কয়েকটি বিষয় আসলে পাল্টা অভিযোগ আসলে চলছেই। কিছুক্ষণ আগে আমরা ছাত্রদল মনোনীত
ছাত্রদল মনোনীত প্রার্থীর সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আসলে এখানে শিবির সমর্থিত যারা তারা প্রশাসনকে চাপ দেওয়ার চেষ্টা করছে। আবার শিবির সমর্থিত প্রার্থীর সাথে আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন যে ছাত্রদল বহিরাগতদেরকে নিয়ে এসে আসলে এখানে এক ধরনের প্রশাসনকে আসলে এনফোর্স করতে চাচ্ছে। তো এই একটা পরিবেশ আসলে রয়েছে আসলে এখানে। তারপর আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে 2টায় সিনেট ভবনের সামনে ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোট তারা সংবাদ সম্মেলন করেছে, কিভাবে তাদেরকে করা হচ্ছে তারা সেটা নিয়ে আসলে সার্বিকভাবে সংবাদ সম্মেলন করেছে। এছাড়া আপনি জানেন যে টোটাল 21টি কেন্দ্রে 270টি বুথে ভোট কার্যক্রম চলছে। সেখানে ছেলেদের 11টি হল এবং মেয়েদের 10টি হলে আসলে ভোট কার্যক্রম চলছে। এখানে প্রায় 6,500-এর অধিক ছেলে শিক্ষার্থী এবং প্রায় 5,500-এর অধিক মেয়ে শিক্ষার্থী আসলে ভোটাধিকার প্রয়োগ করছে। আমরা এই মুহূর্তে আপনারা জানেন এখানে অনেকে ভোট দিয়েছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, তার থেকে জানবো আসলে ভোট কার্যক্রম কেমন হয়েছে এবং কোনো ধরনের কারচুপি হয়েছে কিনা। আপনি আমাদেরকে একটু যদি বলেন। আমি প্রতীক তারামন দিদি হলের আমি 10টা বাজে আর কি ভোট দিতে গেছি। আমি যতক্ষণ থাকছি ততক্ষণ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছিল না, আমি স্মুথলি ভোট দিয়ে বের হয়ে আসছি। কিন্তু এর আগে পরে বা অন্য হলের পরিস্থিতি আমি এখনো জানি না আর কি। আচ্ছা, একজন জানাচ্ছিলেন আসলে তিনি হয়তো সেখানে কোনো ধরনের আসলে তিনি ফেয়ারই দেখেছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো, তিনি বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে সেখানে একটু সমস্যা হয়েছিল, তার থেকে আসলে জানতে চাইবো যে আসলে ছোট্ট করে যদি বলেন যে আসলে কি সমস্যাটা হয়েছিল একটু যদি বলেন। প্রথমে আমি 10:50-এর দিকে গেছি ভোট দিতে, তখন ভোট চলছিল সুষ্ঠুভাবে সবকিছু হচ্ছে। তো হঠাৎ করে দেখলো কি ওই যে অবজারভার ছিল উনি দেখছে কি কালিটা মুছে যাচ্ছে, তো উনি এই জন্য নির্বাচন কমিশনের সাথে কথা বলে ভোটটা অফ করে দিছিল। তো অফ করা এটা 2.5 ঘন্টার জন্য ওনারা অফ করে দিচ্ছে। এর মধ্যে সব মেয়েরা অনেক বিরক্ত হয়ে গেছিল যে ধৈর্য ধরতে আর অনেক গরম আজকে পড়ছে। এর মধ্যে অনেক মিডিয়া আসছে, মিডিয়ার সাথে ছাত্রদলের যে বিপি এবং এজিএস ওনারাও ঢুকে পড়ছে, এটাতে মেয়েরা অনেক রেগে গেছে। এরপরে নির্বাচন কমিশনার আসছেন, উনি এসে কালি চেঞ্জ করে দিচ্ছে, এরপরে আবার ভোট শুরু হয়েছে। কিন্তু ভোট কারচুপি বলতে কোনো কিছু ওইরকম আমরা দেখি নাই আর কি। ধন্যবাদ। আসলে এখানে ফজলুতুন্নেসা মুজিব হলে একজন শিক্ষার্থী আসলে এখানে যে ঘটনা ঘটেছে সেটি নিয়ে আসলে আমাদেরকে ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করেছে। তো আসলে এই ছিল মোটামুটি আমার নবাব ফজলুতুন্নেসা মুজিব হল এবং এই ছিল মুজিব হলের সর্বশেষ পরিস্থিতি। তো আমরা যাব যে আমাদের প্রক্টর অফিসের সামনে আমাদের আরেকজন সহকর্মী শিমুল খান রয়েছে, তা প্রক্টর অফিসের সামনে আমরা যাব শিমুল খানের কাছে। শিমুল খান। গালিব আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি প্রক্টর ভবনের সামনে। কিছুক্ষণ আগেই শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন করে একাধিক অভিযোগ কিন্তু করা হয়। সেই অভিযোগগুলোর কথা যদি আমি একটু বলে রাখি, প্রথমে বাক্সাসের যারা সমর্থিত প্যানেল রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তাদের যারা ভোটার রয়েছেন এবং তারা যে সমর্থিত যারা রয়েছেন তারা ভোট কেন্দ্রে গিয়ে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছেন, এই অভিযোগ কিন্তু করেন। এবং ছাত্রদলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেন, বহিরাগতদের বাইরে এনে তারা একটি আধিপত্য বিস্তার করে ভোটকে বানচাল করার একটি ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ কিন্তু করেন। আমরা যদি আরেকটু যদি বিষয় বলে রাখি, দুপুরে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন ইসলামী ছাত্র শিবিরের যারা রয়েছেন সেই প্যানেল থেকে অভিযোগ করা হয়। তারপরে এদিকে যদি রবীন্দ্রনাথ হল থেকে কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি হাফিজুর রহমানকে আটক করা হয় এবং সেই সাথে ভোটের যে অনিয়ম ব্যবস্থাপনা সেই অনিয়ম ব্যবস্থাপনার কথা তুলে ধরা হয়। এবং সেই অনিয়মগুলো যদি কথা আমি একটু বলে রাখি, আসলে প্রয়োজনের তুলনায় যে ব্যালট রয়েছেন সেই অতিরিক্ত ব্যালট ছাপানো হয় এবং বাক্সাসের বিরুদ্ধে অভিযোগ করা হয়। অর্থাৎ এই যে ভোট ব্যবস্থাপনা আসলেই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই কিন্তু ভোট গুলো হচ্ছে এবং দুটি কেন্দ্রে কিন্তু আসলে ভোট সেই ভোট গণনা আসলে কখন হবে সেটা আমরা একজন শিবির সমর্থিত যারা রয়েছেন তারা কথা বলছেন, আমরা তাদের কাছে চলে যাব। ভোট দিন, কিন্তু আপনারা ভোট দিতে আসুন,
কিন্তু ভোট দিতে এসে এই অন্যায়ের প্রতিবাদ জানান। আপনারা এই 24 পরবর্তী বাংলাদেশে কোনোভাবে আমরা এমন নির্বাচন দেখতে চাই না যে নির্বাচনে কোনো একটা নির্দিষ্ট দল তার পুরনো যে হাসিনা আমলের স্ট্রাকচারের যে নির্বাচনের পলিসি, সেই পলিসি এখানে অ্যাপ্লাই করবে। এখানে সুষ্ঠু নির্বাচন হবে। এইখানে আজকে জাকসু নির্বাচন, দীর্ঘ 33 বছর পরের যে জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে। কোনো প্রকার ষড়যন্ত্র জাকসু নির্বাচনকে বানচাল করতে পারবে না। শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই এই জাকসু নির্বাচনের প্রার্থীরা নির্বাচিত হবে এবং তারা শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে। কোনো প্রকার মপতন্ত্র এখানে চলবে না, কোনো প্রকার জুলুম এখানে চলবে না, কোনো প্রকার ইন্টারনেট অনলাইন ফ্রেমিং এখানে চলবে না। তারা সবাইকে নিয়ে চলবে এবং একটি সুন্দর নির্বাচন আমরা পাবো, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি। দেখুন, আমরা স্পষ্টভাবে বলেছি, সকালে আমাদেরকে যেভাবে নির্বাচনী আচরণবিধি মেনে 100 গজের বাইরে গিয়ে আমরা যখন লিফলেট বিতরণ, প্যানেল পরিচিতি বিলি করছিলাম, সেই জায়গায় এসে তারা গণতান্ত্রিক ছাত্র সংসদ এসে আমাদেরকে মব তৈরি করেছে, আমাদেরকে এমনভাবে বলার চেষ্টা করছে যেন আমরা লিফলেট বিলি করছি। অথচ আমরা নির্বাচন কমিশনের অনুমতি নিয়েছি গতকাল রাতে। উপস্থিত ছিলেন সেখানে প্রভোস্ট, সে প্রভোস্টও বলছেন যে হ্যাঁ আমি অনুমতি দিয়েছি। তবুও তারা অভিযোগ না জানিয়ে, কোনো প্রকার অভিযোগ না জানিয়ে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে আমাদেরকে ফ্রেমিং করার ট্রাই করছেন। আমরা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আমাদেরকে নিয়ে খুব কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, অথচ সে জায়গায় বাস্তবতার কোনো সম্পর্ক নেই। বরঞ্চ তারা হলে গিয়ে ম্যানিপুলেট করার ট্রাই করছেন, হলের ভোট কেন্দ্রগুলোতে দখল করার একটা প্যাসিভ ট্রাই করছেন। শিক্ষার্থীরা সেখানে তাদেরকে রুখে দিচ্ছে। ওভারঅলি এই যে জায়গাগুলো ছাত্রদল এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা আসলে যেভাবে আসলে একটা পরিস্থিতি তৈরি করছে, সেটা আসলে মনে হচ্ছে যেন এই ক্যাম্পাসে শিবির বনাম অন্যান্য। অথচ আমরা চেয়েছি এই ক্যাম্পাস থেকে সবাইকে নিয়ে চলতে, সবার মতের প্রতিফলন ঘটাতে। এই জায়গায় যারা হতে চায়, আমরা মনে করি অন্তরায় থাকতে চায়, শিক্ষার্থীরাই তাদের সেই ডিসিশনটা মেক করবে এবং শিক্ষার্থীরাই তাদের নির্বাচিত প্রতিনিধি বাছাই করে নেবে। যত সময় চলে গেছে যে আমরা দর্শক শুনছিলেন আসলে শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে, সেই প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আসলে সংবাদ সম্মেলন করছেন, কথা বলছেন। আমরা এখানে যারা প্রশাসন রয়েছেন, প্রশাসনের যে ব্যবস্থাপনা রয়েছেন একদম নাজুক অবস্থায়, এমন অভিযোগ করেছেন। প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় রয়েছেন, কিন্তু আসলে যে অভিযোগগুলো করা হচ্ছে, বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকছেন কিংবা ছাত্রদলের এক নেতাকে আটক করা হয়েছে, বা এর সঙ্গে বহিরাগত আরও অসংখ্য বহিরাগতরা এই ক্যাম্পাসে ঢুকে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ আপডেট। আমার আরেকজন সহকর্মী খায়রুল ইসলাম, তিনি ভোট কেন্দ্রে রয়েছেন, আমরা সরাসরি তার কাছে চলে যাব। শিমুল, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এখন আছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে, যেটি ছেলেদের হল। এই হলে এসে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘ সময় পরে যে জাকসু নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে কিন্তু একটি আমেজ বিরাজ করছে। যদি বলা চলে যে এখানে এসে আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে ঈদে যেরকম আনন্দ করছে ঠিক তেমন আনন্দই কিন্তু তারা এই নির্বাচনে করছে। এবং সকালবেলা কিন্তু আসলে ভোটার সংখ্যা একটু কম থাকলেও দুপুর বেলা গড়ার সাথে সাথে কিন্তু আসলে ভোটার সংখ্যা বাড়তে শুরু করেছে বলে আমাদেরকে এখানে দায়িত্বরত রিটার্নিং অফিসার জানিয়েছে। আমি যদি বলি যে এই রবীন্দ্রনাথ হলে কিন্তু 8টি বুথ আছে এবং এই বুথগুলো এখন পরিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং দীর্ঘ লাইন কিন্তু আছে। নিচে আমরা অনেক বড় একটি লাইন দেখে এসেছি এবং নিচ থেকে কিন্তু 1 বাই 1 সদস্যদেরকে কিন্তু ভোটারদের উপরে পাঠাচ্ছে এবং ভোট গ্রহণ চলছে। এখন আমি যদি একটু একটা বিষয় জানিয়ে রাখি যে ভোট কেন্দ্রের যেই ব্যালট পেপারের ব্যাপারে আমাদের নির্বাচন কমিশন বলেছিল যে ব্যালট পেপার যদি কোনো রকমের ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে নতুন করে আবার ব্যালট পেপার দেওয়া হবে। আমরা একটু এখানে রিটার্নিং অফিসারের সাথে একটু জানবো যে এখানে কি আসলে এই ধরনের সমস্যা এখন পর্যন্ত ফেস করেছে কিনা। আপনারা কি এখানে ব্যালট পেপারের ব্যাপারে কোনো সমস্যা ফেস করেছেন কিনা, বা একটি ব্যালট পেপারের পরিবর্তে আরেকটি ব্যালট পেপার দিয়েছেন কিনা এখন পর্যন্ত, এবং কতগুলো ভোট আপনারা এখন পর্যন্ত দিয়েছেন? আমাদের এখন পর্যন্ত 260-এর মতো ভোট কাস্ট হয়েছে। আর ব্যালট পেপার সংক্রান্ত আমাদের কোনো সমস্যা নেই। আমাদের 2টা ব্যালট পেপার নষ্ট হয়েছে, ওটা প্রিন্টিং মিস্টেক এবং কাগজের কোয়ালিটিটা খারাপ ছিল, ওটার জন্য ওই 2টা নষ্ট হয়েছে। এছাড়া আমাদের এখানে কোনো সমস্যা নেই, সবাই খুবই শৃঙ্খলার সাথে এখানে ভোট দান করছেন। কতগুলো ভোট? 260টা। আর একজন বহিরাগত আপনাদের এখানে আটক হয়েছিল বলে জানতে পেরেছি, এবং এই বিষয়টি আসলে কখন ঘটেছে এবং তাদের ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? এই ব্যাপারটা গতকাল রাতে উনি এখানে অবস্থান করছিলেন। উনি এখানকার এক্স স্টুডেন্ট হিসেবে ছিলেন।
তার এটা থাকার কথা ছিল না। তো এই বিষয়টা আমাদের নজরে আসে আজকে সকালবেলা। তো সকালবেলা নজরে আসার পরে আমাদের প্রভোস্ট স্যার উনি প্রক্টোরিয়াল বডির সাথে যোগাযোগ করে প্রক্টোরিয়াল বডির আওতায় তাকে সুপর্দ করেছেন। এখন বিষয়টা এখন প্রক্টোরিয়াল বডি তারা এখন দেখছেন। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে ভোট গ্রহণের এখন বর্তমান যে পরিস্থিতি খুবই সুন্দরভাবে চলছে। ইতিমধ্যে আমাদের কিন্তু সকালে নির্বাচন কমিশন থেকে ভোটার সংখ্যার ব্যাপারে কিন্তু আমাদেরকে বলেছেন যে গতকালকে যে ভোটার সংখ্যাটি বলেছিলেন তার থেকে কিছুটা ভোটার সংখ্যা কমেছে, আর 11,800 ভোটার সংখ্যা এখন পর্যন্ত ফাইনালি ভোটার হিসেবে আছে এবং এরাই ভোট দিয়ে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর হলে এক কথায় খুব সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। ফিরে যাচ্ছি, এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে খায়রুল। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সংবিধান সংশোধনের যে কোনো প্রস্তাব অনুমোদনের বৈধ পন্থা জাতীয় সংসদ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এমন কোনো উদাহরণ তৈরি করা যাবে না যা ভবিষ্যতে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত হবে। আর স্থায়ী কমিটির অপর সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচারের দস্যুরা বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। রাজধানীর শ্রীডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে আইনগত দিক ঠিক রেখে করতে হবে। কন্ট্রাডিক্টরি এরকম কোনো বিষয়ে যাওয়া যাবে না, ক্ল্যাশ করা যাবে না। কেউ কেউ জিজ্ঞেস করছে যে প্রতিশ্রুতি যে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি কি? যারা জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করবেন সামনে, তারাই সবাই মোরালি অব্লিগেটেড থাকবে এটা বাস্তবায়নের জন্য এই সনদের মধ্যে দিয়ে। তা আমার মনে হয় যেহেতু সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোকেও অ্যাকোমোডেট করতে হচ্ছে এবং সামাজিক বাস্তবতা, আমাদের ধর্মীয় বাস্তবতা, সামাজিক কালচার, রিলিজিয়াস কালচার সব কিছু মাথায় রেখে বাংলাদেশের বাস্তবতায় আমরা গ্র্যাজুয়ালি যাই, তাহলেই সেটা সাস্টেইনেবল হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশে বিশৃঙ্খলা তৈরি করতে ফ্যাসিবাদের দোসররা তৎপর রয়েছে। শেখ হাসিনার স্বৈরাচারের দোসররা, কর্তৃত্ববাদীর দোসররা আপনার আমার ভিতর ঢুকে পড়ে বিভিন্নভাবে আমাদের। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের উপরেই নির্ভর করবে আগামীর বাংলাদেশের পথরেখা, আর এটি বাস্তবায়নে সকলের সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় এসব কথা জানান তিনি। ডক্টর আলী রিয়াজ আরও বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন কিংবা রাষ্ট্র সংস্কার বিষয়ে কোনো কিছু কাউকে চাপিয়ে দেবে না। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। এই প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের মতামতও গ্রহণ করেছে ঐকমত্য কমিশন। আলাপ আলোচনায় সেগুলো একটি চূড়ান্ত জায়গায় উপনীত হওয়া গেছে। আমরা আশা করছি আজকে সেই চূড়ান্ত ভাষ্য আপনাদের কাছে বিকেল নাগাদ পৌঁছে দেওয়া যাবে। অনানুষ্ঠানিক বৈঠকগুলোতে আপনাদের কাছ থেকে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে আপনাদের মতামত এবং সুপারিশ আমরা চেয়েছিলাম। আপনারা সেগুলো তখন মৌখিকভাবে আলোচনায় সেগুলো উপস্থাপন করেছেন। তারপরে আমরা সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে আপনাদের কাছ থেকে লিখিত বক্তব্য চেয়েছিলাম, যেটি আপনারা দিয়েছেন। বিশেষজ্ঞ প্যানেলের ক্ষেত্রে যে প্রশ্নটা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে এই সনদের অন্তর্ভুক্ত বিষয়গুলো অন্তর্বর্তী সরকারের সময়ে কতটা কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে। তারা বলেছেন যে কিছু কিছু বিষয় অবশ্যই এই অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারে। এ বিষয়ে আমরা সুস্পষ্টভাবেই এক ধরনের ঐক্যমত দেখতে পেয়েছি। দর্শক, এই মুহূর্তে ঐকমত্য কমিশনে আছেন সহকর্মী SM আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের আজকের বিষয়বস্তু কি, আর কি বলছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, আমাদেরকে জানাবেন।
জাতীয় সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে মতামত আগেই চেয়েছিল এই ঐক্যমত্য কমিশন। সেখানে লিখিত মতামত এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা দিয়েছে, এবং সেই লিখিত মতামতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর যে লিখিত মতামত ছিল সেই লিখিত মতামতের ভিত্তিতে 6টি পরামর্শ নিয়ে এই আলোচনা আবার শুরু হয়েছে। সেখানে আবার যে ঐক্যমত্য কমিশন, সেই ঐক্যমত্য কমিশন 4টি পরামর্শ বা প্রস্তাব দিয়ে কিন্তু এই আলোচনা শুরু হয়েছে। সেই 4টি প্রস্তাবের মধ্যে ঐক্যমত্য পরিষদের যে 4টি প্রস্তাব, সেটির মধ্যে রয়েছে অধ্যাদেশ, গণভোট, নির্বাহী আদেশ এবং বিশেষ সাংবিধানিক আদেশ। এই 4টি বিষয়ে নিয়েও আলোচনা হচ্ছে। পাশাপাশি যে 6টি পরামর্শ রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে যে পরামর্শগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে যে 6টি পরামর্শ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা। মোটামুটি কিভাবে আসলে এই জুলাই সনদ এবং কত দ্রুতভাবে এই সনদটা বাস্তবায়ন করা যায়, জাতির সামনে প্রণয়ন করা যায়, সেটি বিষয় নিয়ে এখন আলোচনা চলছে। মূলত এই বিষয়ে ঐক্যমত্যে আসতে আলোচনা হচ্ছে যে কোন প্রক্রিয়ায় আসলে এই জুলাই সনদটা বাস্তবায়ন করা যায়। তো এই নিয়ে আলোচনায় আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। অনেকেই বলছেন যে জুলাই সনদের বিষয়ে যে প্রস্তাবনা ঐক্যমত্য কমিশন করেছেন সেখানে রাষ্ট্রপতির অধ্যাদেশের কথা অনেকেই বলেছেন যে সেটি আসলে সাংঘর্ষিক হবে। গণভোট অনেকে চাচ্ছেন, অনেকে চাচ্ছেন না। বিশেষ করে বিএনপি সহ বিভিন্ন বিএনপি সমমনা যে দলগুলো রয়েছে তারা বলছেন যে এই গণভোট বা অন্যান্য বিষয়ে না গিয়ে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে যেগুলো করা যায় সেগুলো বাস্তবায়ন করা এবং সাংবিধানিক বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো আসলে পরবর্তী নির্বাচিত সরকারের হাতে দেওয়ার পক্ষেই কিন্তু এই বিএনপি সহ সমমনা দল। এইদিকে আসলে অন্যান্য দলগুলো যারা রয়েছে তারাও আবার অনেকে ভিন্ন মত রয়েছে। অনেকে বলছেন যে গণভোট আকারে এটা করা যেতে পারে, এবং আবার অনেকে বলছেন আসলে 106 যে অনুচ্ছেদটা রয়েছে সংবিধানে সেখানে রাষ্ট্রপতি আসলে কিভাবে এই যে জুলাই সনদটা বাস্তবায়ন করা যায় সেটি কিন্তু বাস্তবায়নের জন্য যে আইনের কাছে, বিশেষ করে বিচার বিভাগের কাছে সেটিকে আসলে প্রস্তাবনা চাইতে পারে, সেটিও আসলে রয়েছে এই প্রস্তাবের মধ্যে। তো আসলে এখন পর্যন্ত কোনো ধরনের ঐক্যমত্যেই আসলে পৌঁছানো যায়নি। এখন বিরতি চলছে, বিরতির পর আবারও হয়তো আলোচনা শুরু হবে। সেই আলোচনা কতটুকু চলে এবং আমরা যতটুকু জানতে পেরেছি দলগুলোর সাথে কথা বলে তারা বলছেন যে একদিনে এই আলোচনায় হয়তো ঐক্যমত্যে পৌঁছানো যাবে না, আরো কয়েকদিন হয়তো আলোচনা চলতে পারে। তো একটি বিষয়, যখন এই আলোচনা শুরু হয় তার আগে কিন্তু এই ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আর ইলিয়াস তিনি কথা বলেছেন। তিনি যে সূচনা বক্তব্যে তিনি বলেছেন যে এই আসলে রাজনৈতিক দলগুলোর উপরেই আসলে এই ঐক্যমত্য কমিশন কিন্তু তাকিয়ে আছে। তারা যেভাবে চাচ্ছেন বা তারা যে প্রক্রিয়া চাচ্ছেন সেটি যে প্রক্রিয়ায় ঐক্যমত্য হওয়া যাবে সেই প্রক্রিয়ায় আসলে এই জুলাই সনদটি আসলে বাস্তবায়ন হবে। তারা আসলে ঐক্যমত্য কমিশন এই বিষয়ে কোনো ধরনের তারা কোনো এই বিষয়ে কোনো কথা বলবেন না, সেটি আসলে জানানো হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ডিবি। তার বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে। দুদকের চাহিদা পত্র সূত্রে বুধবার রাতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে দুদকে হস্তান্তর করা হবে। এদিকে সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং একই এলাকায় অন্য দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ। এ বিষয়ে সোমবার আদেশ দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এ শুনানি হবে। এর আগে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি এবং একই এলাকায় অন্য দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য 11 সেপ্টেম্বর দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নুরুল হক নূরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করে বিদেশে পাঠানো নিয়ে সরকার তালবাহানা করছে।
অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মামুন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় তারা অভিযোগ করেন নূরের নাক এবং মস্তিষ্কের ভেতরে যে ক্ষতি হয়েছে সেজন্য বিদেশে তার চিকিৎসা প্রয়োজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসা হচ্ছে তা সন্তুষ্ট হলেও দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন। সরকার এ ব্যাপারে আগ্রহ দেখালে বাস্তবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। নুরুল হক নূরের উপর হামলার 14 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যে হামলাকারীরা চিহ্নিত হওয়ার পরেও এখন পর্যন্ত তারা কেউ গ্রেপ্তার হয়নি। আমরা সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন গঠন করতে দেখেছি, কিন্তু সেটিরও দৃশ্যমান কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে নুরুল হক নূরের সার্বিক যে স্বাস্থ্যের পরিস্থিতি, সেই বিবেচনায় তাকে দেশের বাইরে নেওয়ার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলা আলগি ও হাবিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 সংসদীয় এলাকায় অন্তর্ভুক্তির প্রতিবাদে লাগাতার কর্মসূচির অংশ হিসাবে আজ তৃতীয় দিনেও এই সড়ক ও অবস্থান কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। এর ধারাবাহিকতায় আজ বুধবার সকাল 8:30 থেকে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। 21 জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভাঙ্গা বিশ্ব রোড, গোল চত্বর, মুসারাবাদ, পুখুরিয়া, হামিরদি, সুয়াদি এলাকা সহ অন্তত 10টি পয়েন্টে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। এতে সকাল থেকে আজও রাজধানীর সাথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দাবি না মানা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তারা। সংসদীয় 4টি আসন থেকে একটি কমানোর প্রতিবাদে বাগেরহাটে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। সকালে সড়কে আগুন জ্বালিয়ে বেঞ্চ পেতে বাঁশ বেঁধে ও গাছের গুঁড়ি ফেলে এই কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। সর্বদলীয় সম্মিলিত কমিটির দাবি, জেলার বিভিন্ন সড়কের অন্তত 134টি স্থানে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছেন নেতাকর্মী ও স্থানীয়রা, যার ফলে বাগেরহাট জেলা কার্যত অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন রয়েছে। এমনকি আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থাও অকার্যকর হয়ে পড়েছে। এদিকে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাকের লম্বা সারি দেখা গেছে। এর ফলে ব্যবসায়ী ও চালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে হরতালে সমর্থন করে বাগেরহাট জেলা জুড়ে দোকানপাট খোলেননি ব্যবসায়ীরা, এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাজীপুরে বেতন ভাতা পরিশোধে ব্যর্থ হওয়ায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। সিনহুয়ের গার্মেন্টস কোং লিমিটেড, যা বুলবুল নিটিং নামে পরিচিত, এই প্রতিষ্ঠানের আগস্ট মাসের বেতন নির্ধারিত সময় 10 সেপ্টেম্বর পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। ফলে সকাল 7টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামে প্রায় 150 থেকে 200 জন শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও বাসন থানা পুলিশ। প্রায় 1 ঘন্টা পর পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।